আমার নাম বিশাল। আমি এখন কাজের সূত্রে দমদম কালিন্দিতে থাকি। আমি আজকে শেয়ার করতে চলেছি আমারই সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা কিছুই আমার মনে নেই, সবটাই দাদুর মুখে আর বাড়ির লোকের মুখে শোনা। আমার বাড়ি নদিয়া জেলায় অবস্থিত একটি ছোট গ্রাম ফুলিয়ায়। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স সবই 14। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বিল ছিল। বর্ষার সময় সেখানে প্রচুর মাছ পাওয়া যেত। ছোটবেলা থেকেই মাছ ধরার নেশা ছিল আমার। স্কুল থেকে ফিরেই কখনো পুকুরে ছিপ ফেলতাম, কখনো বন্ধুদের সঙ্গে খালে যেতাম। আমার দাদু সবসময় একটা কথা বলতেন, সন্ধ্যার পর ওই বিলের দিকে যাস না। আমি হাসতাম, কেন দাদু? দাদু বলতেন, সব কথা ছোটদের জানতে নেই। কিন্তু আমি জানতাম, গ্রামের মানুষ ওই বিল নিয়ে অনেক কথা বলতো। কেউ বলতো রাতে নাকি জলের ওপর কালো ছায়ার মতো কিছু দেখা যায়। কেউ বলতো কেউ মাছ ধরতে গেলে কানে কারো ডাক শোনা যায়। আবার কেউ বলতো ওখানে মেছো ভূত আছে। আমি এসব বিশ্বাস করতাম না। সব দিনের মতো সেই দিনও স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে মাছ ধরার পথে রওনা দিলাম। সেই দিনের আকাশটা ছিল মেঘলা, কালো মেঘ জমেছিল, হালকা হাওয়াও বইছিল। রাস্তায় রতন অপেক্ষা করছিল। এত দেরি করলি কেন? আমি তাড়াহুড়ো করে বললাম, তাড়াতাড়ি চল, বড্ড দেরি হয়ে গেল আজ বেরোতে, সন্ধে তো প্রায় নেমেই এলো। হ্যাঁ, চল চল। গ্রামের শেষ মাথা পেরিয়ে আমরা বিলের দিকে হাঁটতে লাগলাম। আজকের পরিবেশটা যেন কেমন গুমুট বেঁধে আছে। মাঝে মাঝে হাওয়াতে গাছের ডাল নড়ে উঠছিল, তবুও যেন অসহ্যকর একটা গরম। বিলের কাছে পৌঁছে আমরা থেমে গেলাম। জল একদম স্থির, চারপাশ কেমন নিস্তব্ধ। আমরা ছিপ ফেললাম। প্রথম আধ ঘন্টা কোনো মাছই ছিপে উঠছিল না। হঠাৎ রতন বলল, শুনলি? কি? কেউ হাঁটছে। আমি কান পাতলাম। সত্যি, ছপ ছপ একটা আওয়াজ। মনে হচ্ছিল জলের ধারে কেউ হাঁটছে। এদিক ওদিক তাকালাম, কেউ নেই। কুকুর হবে। রতন চুপ করে গেল। কিছুক্ষণ পর আমার ছিপ হঠাৎ জোরে নড়ে উঠল। মাছ! আমি টান দিলাম। বেশ বড় কিছু আটকে গেছে। অনেক কষ্টে টেনে তুললাম। একটা বড় মাছ। আমি খুশিতে বললাম, দেখেছিস? রতন হেসে বলল, বাহ। কিন্তু ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে কেউ যেন বলল, আরো মাছ চাই। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। রতন জিজ্ঞেস করে উঠল, কি হলো? কিছু না। মনে হলো হয়তো ভুল শুনেছি। আমি ওসব কিছুতে কান না দিয়ে আবার মাছ ধরাতে মনোযোগ দিলাম। এখন ছিপ ফেলতেই মাছ উঠছে। আমি মাছগুলোকে বড়শি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে পাশে রাখা বালতির মধ্যে রাখছি। মাছ ধরতে ধরতে কখন যে সন্ধে গড়িয়ে এসেছে বুঝতেই পারিনি। রতন বলে উঠল, বিশাল, বাড়ি চল, সন্ধে নেমে এসেছে, এখানে আর থাকা যাবে না। আমি বললাম, তুই গেলে চলে যা, আমি এখন যাব না, বড়শিতে ভালোই মাছ উঠছে। রতন চিন্তিত গলায় বলল, সন্ধেবেলা এখানে থাকিস না, এই জায়গাটা ভালো না। আমি একটু হেসে বললাম, তুই ভয় পেলে বাড়ি চলে যা, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। ওই সব ভূততুতে আমি বিশ্বাস করি না। রতন বলল, তুই থাকলে থাক, আমি চললাম। তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, বেশিক্ষণ থাকিস না এখানে। এই বলে রতন চলে গেল। এই এক গোয়ামি আমার কাল হয়েছিল। আমি বসে বসে ভালোই মাছ ধরছিলাম আর বালতিতে রাখছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত মাছ ধরছি তবুও বালতি যেন কিছুতেই ভরছে না। কিছুক্ষণ পর আবার একটা শব্দ এলো, একদম কানের পাশে।
আমার মাছ নিয়ে কোথায় যাবি? পরিবেশটা এখন যেন আরো গোমট হয়ে গেছে। হঠাৎ জলের মাঝখানে গোল গোল ঢেউ উঠতে শুরু করলো। কোনো হাওয়া নেই, কোনো বাতাস নেই, কিচ্ছু নেই। তাহলে ঢেউ উঠছে কেন? আমি টর্চের আলো ফেললাম, কিছু দেখা গেল না। তারপর ধীরে ধীরে জলের ভেতর থেকে একটা কালো ছায়া উঠতে লাগলো। আমার বুক ধকধক করছে। আমি চোখ কচলালাম। না, ভুল দেখছি না, কেউ দাঁড়িয়ে আছে জলের উপর। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ না। হাত অস্বাভাবিক লম্বা, মাথা নিচু, শুকনো শরীর, যেন মনে হচ্ছে শিরা বেরিয়ে আসছে। সে ধীরে ধীরে মাথা তুলল। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, কারণ তার চোখ দুটো অস্বাভাবিক লাল, অন্ধকারেও অদ্ভুতভাবে দেখা যাচ্ছিল। তারপর সে খুব ধীরে হাত তুলল আমার দিকে আর বলল, মাছ ধরবি? তারপর কি হয়েছিল? মাথাটা ভার ভার লাগছিল, শরীর দুর্বল। আমি বিছানায় শুয়েছিলাম। ঘরের কোণে ধূপের গন্ধ, জানলার পাশে মা বসেছিলেন। আমি দাদুর দিকে তাকিয়ে বললাম, দাদু, কি হয়েছিল আমার? দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তোর কিছুই মনে নেই? আমি মাথা নাড়লাম। না, শুধু মাছ ধরছিলাম। তারপর জলের কাছে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। তারপর আর কিছু মনে নেই। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন দাদু আমাকে কিছুই বলেননি। তারপর অনেক দিন কেটে গেছিল। তারপর থেকে আমি রাত্রিবেলা ঘুমালে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখা শুরু করি। একদিন আমি নিজের থেকেই দাদুর ঘরে গিয়ে বসলাম। দেখলাম দাদু বিছানায় শুয়ে আছে। আমি পাশে গিয়ে বসলাম আর বললাম, দাদু, সেদিন আমার সাথে ঠিক কি ঘটেছিল সত্যি করে বলবে? দাদু বলেছিলেন, সব কিছু জানতে নেই দাদু ভাই, কিছু জিনিস আছে যেগুলো না জানাই ভালো। আমি বলেছিলাম, তুমি যদি না বলো তাহলে আমি পাগল হয়ে যাব দাদু। আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না, বাজে বাজে স্বপ্ন দেখি। তোমাকে আজকে বলতেই হবে আমার সাথে ঠিক কি ঘটেছিল সেদিন। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে শোন। তা তুই ছিপ নিয়ে বেরিয়ে গেলি। আমরা ভাবলাম একটু পর ফিরে আসবি। সন্ধ্যা নেমে গেল, মাগরিবের আজানও হয়ে গেল, তুই ফিরলি না। আরও সময় গেল, তবুও ফিরলি না। তোর মা চিন্তায় পড়ে গেছিল। এর মধ্যে রতন একা বাড়ি ফিরে আসে। ও বলল, তুই বিলের ধারে একা বসেছিলিস, ও চলে এসছে। আমরা প্রথমে ভাবলাম তুই হয়তো একটু পরে ফিরবি, কিন্তু সন্ধ্যা পেরিয়ে অন্ধকার হয়ে গেল, তুই এলি না। তোর বাবা তখন রেগে গিয়েছিল। এতক্ষণ বাইরে থাকে কেউ? কিন্তু রাগের চেয়ে চিন্তা বেশি ছিল। দাদু বললেন, আমি, তোর বাবা আর গ্রামের কয়েকজন টর্চ নিয়ে বেরোলাম। বিলের রাস্তা তখন প্রায় ফাঁকা, চারদিকে অন্ধকার, দূরে ব্যাঙের ডাক, হাওয়া বইছিল খুব। বিলের কাছে পৌঁছে প্রথমে তোকে দেখতে পেলাম না, কিন্তু তোর ছিপ দেখতে পেলাম। একটা খালি বালতি পড়েছিল ওখানে। খালি বালতি? হ্যাঁ, আমি তো সেদিন অনেক মাছ ধরেছিলাম। সেটাই তো সমস্যা। দাদু নিচু গলায় বললেন, ওই বালতিতে একটাও মাছ ছিল না। আমার হাত ঠান্ডা হয়ে আসছিল। তারপর আমরা তোকে ডাকতে শুরু করলাম। গ্রামের নগেন কাকা বললেন, ওইদিকে আলো ফেলো। সবাই টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু আমি ধীরে বললাম, কিন্তু কি? দাদু চুপ করে রইলেন। তারপর বললেন, তোর চেহারা স্বাভাবিক লাগছিল না। মনে হচ্ছিল তুই আমাদের দেখছিস, কিন্তু চিনতে পারছিস না। বাবা এগিয়ে গিয়েছিলেন,
বিশাল, বাড়ি চল। আমি নাকি উত্তর দিইনি, শুধু জলের দিকে তাকিয়েছিলাম। তারপর খুব আস্তে বলেছিলাম, মাছ ধরতে হবে, আরো মাছ আছে। আমি চুপ করে গেলাম। দাদু বললেন, তারপর তোর বাবা তোর হাত যেই ধরতে গেল, আর ঠিক তখনই তুই দৌড় দিলি। আমি? হ্যাঁ, সোজা বিলের পাশের বাঁশঝাড়ের দিকে। আমরা তোর পিছন পিছন দৌড়াতে লাগলাম, কিন্তু তুই এমনভাবে দৌড়াচ্ছিলি যেন কেউ তোকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁশঝাড়ের সামনে গিয়ে আমি নাকি হঠাৎ থেমে যাই, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়াই। দাদু বললেন, সেই সময় একটা জিনিস দেখে আমার বুক কেঁপে উঠেছিল। কি? তোর জামায় মাছের আঁশও লেগেছিল। তারপর আমি নাকি হঠাৎ মাটিতে পড়ে যাই আর অজ্ঞান হয়ে যাই। অনেক কষ্টে সবাই নাকি আমাকে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে শুরু হয় নাকি অদ্ভুত সব ঘটনা। আমার নাকি প্রচণ্ড জ্বর এসেছিল। আমি ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলতে থাকি। কখনো বলি জলের কাছে যেতে হবে, কখনো ও ডাকছে। ডাক্তার ডাকা হয়, ওষুধ দেওয়া হয়, কিন্তু জ্বর কমছিল না, উল্টো বাড়ছিল। ঘর আষ্টে গন্ধতে ছড়িয়ে যায়। মনে হচ্ছিল যেন ঘরে কেউ। তুই ঘুমের মধ্যে কথা বলছিলি? কি বলছিলাম? দাদু ধীরে বললেন, বারবার একটাই কথা, আমাকে যেতে হবে, ও আমাকে ডাকছে। আমার বুকের ভিতর চাপ চাপ লাগছিল। তারপর একবার তো উঠে বসেও পড়েছিলি। তোর চোখ খোলা ছিল, কিন্তু মনে হচ্ছিল তুই আমাদের দেখছিস না। আমি চুপ। দাদু বললেন, আমি তোকে ডাকলাম, কিন্তু তুই কোনো উত্তর দিলি না, শুধু জানলার দিকে তাকিয়েছিলি। জানলার দিকে? হ্যাঁ। ওখানে কি ছিল? তুই বলছিলি জানলার বাইরে নাকি কেউ দাঁড়িয়ে আছে। আমার গা কাঁটা দিয়ে উঠল। কি? আমরা বাইরে গেছিলাম, কেউ ছিল না, কিন্তু আমি নাকি তাকিয়েছিলাম। দাদু বললেন, তোর বাবা তখন রেগে বলেছিলেন, এসব ভেবে ভয় পেও না। কিন্তু দাদুর মনে তখন অন্য চিন্তা। গ্রামের বুড়ো দেবু কাকা তখন নাকি আমাকে দেখে বলেছিলেন, আমার ওপর নাকি খারাপ কিছুর ছায়া পড়েছে। দাদু সব খুব একটা বিশ্বাস করতেন না, কিন্তু আমার জ্বর কমছিল না, উল্টো বাড়ছিল। তারপর গভীর রাতে একটা ঘটনা ঘটে, যেটার পর দাদু আর দেরি করেননি। আমি নাকি হঠাৎ বিছানা থেকে নেমে দাঁড়াই, ধীরে ধীরে হাঁটতে শুরু করি সোজা দরজার দিকে। মা ডাকছিল, বাবা ডাকছিল, কিন্তু আমি কারোর কথা নাকি শুনছিলাম না। আমি দরজার কাছে গিয়ে দাঁড়াই, তারপর নাকি খুব আস্তে বলি, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আমার মা জিজ্ঞাসা করছিলেন, কি ডাকছে? আমি নাকি জোরে জোরে দরজায় বাড়ি মারছিলাম আর বলছিলাম, দরজা খোলো, আমাকে যেতে হবে। দাদু বললেন, তখনই বুঝলাম আর দেরি করা যাবে না। গ্রামের পাশের এক জায়গায় একজন তান্ত্রিক থাকতেন। অনেকে বলতো অদ্ভুত অদ্ভুত ঘটনা তিনি সামলেছেন। বাবা আর নগেন কাকা সেই রাতেই তাকে আনতে বেরিয়ে যান। দাদু বললেন, সেদিন মনে হচ্ছিল রাতটা যেন শেষই হবে না। আমি চুপচাপ শুনছিলাম। তারপর ধীরে বললাম, তারপর? দাদু আমার দিকে তাকালেন। রাত তখন অনেক হয়ে গেছে। তোর বাবা আর নগেন কাকা তান্ত্রিককে নিয়ে ফিরল। লোকটার বয়স খুব বেশি না, মাথায় পাকা চুল, গায়ে সাদা ধুতি আর একটা চাদর। তিনি ঘরে ঢুকে প্রথমে কারোর সঙ্গে কথা বলেননি, চুপচাপ চারদিকে তাকাচ্ছিলেন। তারপর ধীরে ধীরে তোর বিছানার কাছে এলেন। তোর মা কাঁদতে কাঁদতে বলেছিল, ওকে বাঁচান। লোকটা নাকি আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন, তারপর খুব শান্ত গলায় বলেছিলেন, ছেলেটা সন্ধেবেলা কোথায় গেছিল?
দাদু বলেছিল বিলে মাছ ধরতে। লোকটা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, একাই গেছিল? শুরুর দিকে বন্ধু ছিল, পরে একা ছিল। লোকটা মাথা নাড়লেন। দাদু আবার বললেন, তারপর তিনি তোর কপালে হাত রাখলেন আর কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তিনি ধীরে বললেন, ওর ওপর অপদেবতার নজর পড়েছে। সন্ধেবেলা ওর ওখানে থাকা উচিত হয়নি। মেছো ভূতের ছায়া পড়েছে ওর ওপর। তোর বাবা তান্ত্রিককে বললেন, আপনি কি বুঝতে পারছেন? লোকটা সরাসরি উত্তর দেননি, শুধু বলেছিলেন, যেটাই হোক, ছেলেটা খুব ভয় পেয়েছিল। তারপর উনি নাকি বাড়ির উঠোনে বেরিয়ে যান। চারদিকে তাকান, বিলের দিকের রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। হাওয়া তখন নাকি কেমন ঠান্ডা হয়ে গেছিল। নগেন কাকা বলেছিলেন, কিছু বুঝলেন? লোকটা ধীরে বলেছিলেন, ছেলেটাকে কয়েকদিন নজরে রাখতে হবে। তারপর তিনি আবার ঘরে ঢোকেন, আর তখনই একটা ঘটনা ঘটে। আমি নাকি হঠাৎ চোখ খুলে বসে পড়ি। মা ভয়ে পিছিয়ে যান, বাবা এগিয়ে আসেন। আমি নাকি সোজা তাকিয়েছিলাম দরজার দিকে। তারপর খুব আস্তে বলি, ডাকছে, আমার ডাক এসেছে। ঘরের ভেতর সবাই চুপ হয়ে গেছিল। তান্ত্রিক তখন আমার দিকে তাকিয়েছিলেন। তিনি শান্ত গলায় বললেন, বিশাল। আমি নাকি কোনো উত্তর দিইনি। তিনি আবার ডাকলেন। দাদু বললেন, তুই তখন ধীরে মাথা ঘুরিয়ে ওনার দিকে তাকালি। তারপর কিছুক্ষণ চুপ, একদম চুপ। হঠাৎ আমি নাকি আবার জ্ঞান হারিয়ে ফেলি। মা কাঁদতে শুরু করেন, বাবা চিন্তায় হাঁটাহাঁটি করছিলেন। তান্ত্রিক তখন বলেছিলেন, ভয় পাবেন না, যে ভর করেছে সে আমার কাছে চুনোপুটি। দাদু বললেন, তান্ত্রিক তখন জোরে জোরে মন্ত্র পড়া শুরু করে দেয়। আমি নাকি ওই মন্ত্র শুনে জোরে জোরে চিৎকার করা শুরু করি। এত জোরে নাকি বাড়ির সবার কান ফেটে রক্ত বেরিয়ে আসার জোগান। আমি নাকি হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। তিনি বলেন, যজ্ঞ করতে হবে, কাল অমাবস্যা। অপদেবতা আমার পুরো শরীর কবজা করার চেষ্টা করবে, তার আগেই তাকে আটকাতে হবে। যজ্ঞ কালই করতে হবে। যজ্ঞের সরঞ্জাম জোগাড় করার জন্য তাকে তার গুরুর কাছে যেতে হবে। তিনি যাওয়ার সময় বাড়ির সবাইকে আমাকে নজরে নজরে রাখতে বলেন, আর একটা তাবিজ নাকি আমার হাতে পরিয়ে দিয়ে যান। দাদু বললেন, পরের দিন সকালবেলা নাকি কোনো সমস্যাই হয়নি। সন্ধ্যা নামার পর থেকেই আমার আচরণ নাকি বদলাতে শুরু করলো। অমাবস্যা লাগতেই আমি নাকি হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়াই। ধীরে ধীরে নাকি দরজার দিকে হাঁটতে লাগলাম। বাবা এসে হাত ধরলেন, কি করছিস এসব? কিন্তু আশ্চর্যভাবে আমি নাকি খুব জোরে হাত ছাড়িয়ে দিই, এত জোরে যে সবাই অবাক হয়ে যায়। আমার চোখ নাকি তখন স্থির। আমি ধীরে বললাম, ও ডাকছে। দাদু বুঝে গেছিলেন। তিনি ধীরে বললেন, এখনই ওকে আটকাতে হবে। 4-5 জনও নাকি আমাকে ধরে রাখতে পারছিল না। ঠিক তখনই বাইরে থেকে মন্ত্র জপ করতে করতে তান্ত্রিক বাড়িতে ঢুকলেন। সবাই মিলে আমাকে ধরে বেঁধে যজ্ঞস্থানে নাকি নিয়ে গেছিল। আমি নাকি নিজের মধ্যেই ছিলাম না, আমার হাত পা নাকি বেঁকে যাচ্ছিল। তারপর তিনি যজ্ঞের ছাই আমার উপর ছুঁড়ে মারেন আর বলেন, কে তুই? এই ছেলের শরীর থেকে বেরিয়ে যা। আমি নাকি অন্য গলায় বলছিলাম, না, ও আমার বিলে মাছ ধরতে এসেছিল, আমি যাব না, কিছুতেই যাব না। তান্ত্রিক বললেন, তুই যাবি, তোর ঘাড় যাবে। এই বলে তিনি মন্ত্র জপ শুরু করলেন আর যজ্ঞের ছাই আমার উপর ছুঁড়ে মারলেন। তারপর ওই আত্মা নাকি আমার শরীর থেকে বেরিয়ে যায়। তিনি নাকি আমার হাতে একটা তাবিজ পরিয়ে দিয়ে আমার দাদুকে বলেছিলেন, এই তাবিজ যেন আমি কখনো হাত থেকে না খুলি। আমি আমার হাত দেখিয়ে বললাম, তাবিজ? ওটা তো আমি খুলে রেখেছি। দাদু রেগে বললেন, কি? ওর জন্য তোর বাজে বাজে স্বপ্ন আসছে, তাড়াতাড়ি পর তাবিজটা। আমি ঘরে গিয়ে সাথে সাথে তাবিজটা পরে নিই। কেটে গেছে প্রায় 11 বছর, এখনও আমার হাতে সেই তাবিজটা আছে। আমি মাঝে মাঝে তাবিজটার দিকে তাকিয়ে ভাবি, আমি যদি তাবিজটা খুলে দিই
তাহলে কি আবার অভিশপ্ত দিন শুরু হবে? কিন্তু ভয়ে কোনোদিনও তাবিজটা খোলার চেষ্টা করিনি।